ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার ফোন আলাপ, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান। ভারতীয় হাইকমিশন অভিমুখে জুলাই ঐক্যের রোড মার্চ, পুলিশের বাধা। যেই ভারত আমাদের দয়ায় বাঁচে, আমাদের দয়ায় খায়, সেই ভারতের বাংলাদেশের দিকে চোখ রাঙানোর কোনো সুযোগ নাই, কোনো সাহস নাই। হাইকমিশনারকে ডেকে দিল্লির উদ্বেগ, নির্বাচন নিয়ে ভারতের নসিহত চায় না বাংলাদেশ, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই। ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যের ডাক। বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার যদি ফিরিয়ে দিতে হয়, যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ, সতর্ক থাকার পরামর্শ তারেক রহমানের। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 প্রবাসের সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ জিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শরীফ ওসমান বিন হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। রাত 9:30টার দিকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ফোন করে হাদির চিকিৎসা সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এর আগে ডক্টর ভিভিয়ান সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে হাসপাতালে যান। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানান। গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলি করা হয় ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে। এরপর তাকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সোমবার বেলা 2টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ভারত ফেরত না দিলে দেয়া হবে কঠোর কর্মসূচি, হুঁশিয়ারি জানালো জুলাই ঐক্য। বুধবার দুপুরে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন বাংলাদেশ কর্মসূচি পালন করেছে তারা। তবে তাদের রোড মার্চ প্রগতি সরণিতে আজকে দিয়েছে পুলিশ। এদিকে ঢাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে ভারতে পালিয়ে গেছেন মূল আসামি ফয়সাল করিম দাউদ, এমন গুঞ্জন সবখানে। ভারতীয়রা উচ্ছ্বাস প্রকাশ করছেন, এমন চিত্র দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা জুলাই ঐক্য। বুধবার দুপুর থেকে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি পালন করে তারা। উঠে আসে শেখ হাসিনা সহ সব খুনিদের ফিরিয়ে দেওয়ার দাবি এবং ভারতের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদ। রাজধানীর রামপুরা ব্রিজ থেকে রোড মার্চ শুরু করে তারা। প্রগতি সরণিতে তাদের বাধা দেয় পুলিশ। হাদি ভাইকে গুলি করা হয়েছে ঢাকায়, খুনিকে পাওয়া যায় ভারতে। এখান থেকে বোঝা যায় হাদি ভাইকে গুলি করার পিছনে কারা জড়িত। কোন হিন্দুস্তানি ষড়যন্ত্রের সামনে আমরা মাথা নত করবো না ইনশাআল্লাহ। 5 আগস্টের পরে এই ইন্টারিম গভর্নমেন্ট একটা বৈষম্যমূলক চুক্তিও বাতিল দেওয়ার কোনো উদ্যোগ নেয় নাই। কর্মসূচিতে যোগ দেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও। বন্দি বিনিময় চুক্তি যদি কার্যকর না হয় তাহলে এটাকে সরকার যেন বাতিল ঘোষণা করেন। আমাদেরকে যে 54 বছর যে যুদ্ধের ভয় দেখাইছেন, আমরা সেটা ভয় পাই না। এদিকে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ঢাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত সোমবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।
নির্বাচন নিয়ে ভারতের নসিহত চায় না বাংলাদেশ মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, গত 15 বছরে 3টা নির্বাচন নিয়ে চুপ করে থেকেছে ভারত, এখন আসন্ন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কথা বলছে, যা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ ভারতীয় দূতকে তলব করেছিল, তারাও তলব করেছে, এরকমটা ঘটাই স্বাভাবিক। ভারত মুক্তিযুদ্ধে বাংলাদেশের অবস্থান ছোট করে দেখাতে চায় বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই। আমরা এই সরকার ডে 1 থেকে স্পষ্টভাবে বলে আসছে যে আমরা একটা অত্যন্ত উচ্চমানের মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে চাই, যে পরিবেশ গত 15 বছর ছিল না। এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে তখন তারা একটু শব্দ উচ্চারণ করে না। এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমরা কি করবো। আমরা একটা ভালো নির্বাচন করবো যেটাতে মানুষ ভোট দিতে পারবে এবং যাদেরকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে। ঢাকায় ভারতীয় হাই কমিশনারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এমন উদ্বেগ জানায় দিল্লি। সেই সঙ্গে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে হুমকি ও রাজনৈতিক ব্যক্তিত্বদের ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্যের আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদও জানিয়েছে মোদী প্রশাসন। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে নিরাপত্তা শঙ্কায় ঢাকার ভারতীয় ভিসা সেন্টার সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় একথা জানান নিজেই। প্রবাসীদের কাছ থেকে বিদায় নিয়ে লন্ডন বিমানবন্দরে ভিড় না করারও আহ্বান জানান তিনি। একই সঙ্গে ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে চলমান ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার পরামর্শ দেন তারেক রহমান। দেড় যুগ নির্বাসন কাটিয়ে 25 ডিসেম্বর দেশে ফেরার কথা নিজেই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। বিজয় দিবস উপলক্ষে লন্ডনে এক আলোচনা সভায় দেশে ফেরার কথা জানান নিজেই। গণ অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, দেশের স্বার্থে ভবিষ্যতেও এভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের মানুষ বহু যুগ ধরে তাদের ন্যায্যতা থেকে বঞ্চিত হয়েছে। কাজে আসুন, বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার যদি ফিরিয়ে দিতে হয়, যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ না থাকার কোনোই বিকল্প নেই আমাদের। আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সচেতন থাকতে হবে। ষড়যন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয়। আপনারা অনেকেই কিন্তু ব্যাপারটা এখন বুঝতে পারছেন। 1 বছর আগে যা বলেছিলাম সেটা কিন্তু হচ্ছে এখন। আমি আবারও বলছি, সামনের সময় কিন্তু খুব সুবিধার না। কাজেই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে পারলেই আমরা আমাদের এই যে পরিকল্পনা বললাম সফল করতে পারবো। দেশে ফেরার সময় লন্ডনের বিমানবন্দরে কোনো ধরনের হট্টগোল সৃষ্টি না করার অনুরোধ জানান তিনি। এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। আরফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে 16 ডিসেম্বর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লন্ডনের দ্য সিটি প্যাভিলিয়ন হলে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির নবনির্বাচিত কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। সদস্য সচিব খসরুজ্জামান খসরুর পরিচালনায় বক্তব্য রাখেন যুব দলের সভাপতি আফজাল হোসেন। তারেক রহমানের সভাকে কেন্দ্র করে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে নেতাকর্মীরা যোগ দেন। বাংলাদেশের 18 কোটি মানুষ ওনার প্রতীক্ষা আছে এবং আমরা বিশ্বাস করি ওনার নেতৃত্বে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটের মাধ্যমে
বাংলাদেশের ক্ষমতা অধিষ্ঠ হবে। 25 ডিসেম্বর বাংলাদেশে চলে যাচ্ছেন, একদিকে আমরা আনন্দিত, অন্যদিকে আমরা বেদনা বিতারক, কারণ ওনার সাথে আমরা 18 বছর রাজনীতি করার সুযোগ হয়েছে। আগামী বাংলাদেশের পরিকল্পনা যেগুলো নিচ্ছেন অত্যন্ত সময়োপযোগী, ডিজিটাল বাংলাদেশের আওতায় নিয়ে আসবেন। বিজয় দিবসের আলোচনা সভা এবং দীর্ঘ 17 বছর এই লন্ডনে অবস্থানের পর উনি বাংলাদেশে চলে যাবেন, সেই হিসাবে আজকের এই জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৭১ আর ২৪ নিয়ে কোনো বিতর্ক নয় কোনো বিভেদ বিভাজন। সুন্দর মানবিক বাংলাদেশ গঠনে সঠিক পরিকল্পনায় ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি বলে মনে করেন সাধারণ মানুষ। বিজয় দিবসে দেশ গঠন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য অনুপ্রাণিত করেছে তরুণ সমাজকে। তারা বলছেন, ২ সময়ের চেতনা ধারণ করতে হবে, গড়ে তুলতে হবে বৈষম্যহীন সম্ভাবনার নতুন বাংলাদেশ। শেখ জালাল ও মেহেদী হাসান সুমনের ক্যামেরায় আল মোহামিনুল খানের রিপোর্ট। কিভাবে হলো? ৭১ আর তোমারটা ২৪। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ আর ২৪-এ গণ অভ্যুত্থান, দুই প্রজন্মের দুই স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে আগামীর বাংলাদেশ। বিজয় দিবসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেসবুকে আপলোড করার পর থেকেই প্রশংসার জোয়ারে ভাসছে এই ভিডিওটি, যেখানে প্রতিফলিত হয়েছে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা। সবার আগে বাংলাদেশ, করব কাজ, গড়ব দেশ। মোবাইলে দেখলাম তারেক রহমান আসতেছে, বাংলাদেশের জন্য এমনটাই দরকার। তিনি একটি বার্তা দিয়েছেন যে আসলে জুলাই এবং ৭১ এটি মুখোমুখি নয়, একই সারিতে বাঁধা। তারেক রহমানের ভিডিও বার্তায় আমাদেরকে যে মেসেজটি উনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে দিয়েছেন, কাজ কাজ কাজ। ২৪ আর ৭১ নিয়ে বিভক্তি চায় না সাধারণ মানুষ, আর চায় না সংঘাত সহিংসতার রাজনীতি। প্রত্যাশা ২ সময়ের চেতনাকে ধারণ করে বিরামহীন কাজ করা হোক, গড়ে তোলা হোক বৈষম্যহীন সম্ভাবনার নতুন বাংলাদেশ। বিএনপির মতো একটা বড় দল বা তার যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যখন একটা বার্তা দেন যে না ৭১ প্রাসঙ্গিক আছে, তখন কিন্তু একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা কি বলে নিরাপদ ফিল করি এবং মনে হয় যে আমাদের অস্তিত্ব মজবুত আছে। ৭১ থেকে ২৪-এর প্রেরণা, আর সেখান থেকে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। দুঃসময় এসেও যারা যখন আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে বিভিন্ন কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে, সেখানেও তার এই বোল্ড স্টেটমেন্টটা আমাদের জন্য, আমাদের ছাত্রদের জন্য, বিশেষ করে আমরা যারা ২৪-এর রণাঙ্গনে ছিলাম তাদের জন্য এটি বড় পাওয়া। তারেক রহমানের একটা যে জিনিস আমার ভালো লাগছে, তার প্ল্যান আছে। আর কারো আমরা এখনো দেখতে পাচ্ছি না অন্য কোনো দল কোনো রকমের পলিসি আমাদের সামনে নিয়ে এসেছে, কিভাবে রাষ্ট্র গঠন করবে, কিভাবে পুনর্গঠন করবে, কিভাবে আমাদের তরুণ প্রজন্মের উন্নয়ন হবে, আমাদের কর্মসংস্থান হবে, আমাদের উৎপাদনটা বাড়বে, আমাদের ওভারঅল একটা ওয়েলফেয়ার হবে, এরকম কারো কোনো প্ল্যান নেই। কেবল সাধারণ মানুষ নয়, রাজনীতি বিশ্লেষকরা বলছেন আগামীতে সুন্দর ও মানবিক বাংলাদেশ গঠন করতে হলে পরিকল্পিত কাজের কোনো বিকল্প নেই। ২৪-এর আন্দোলন কিংবা ৭১-এর যে স্বাধীনতা আন্দোলন, এই দুটোর মূল জায়গাতে কোনো পার্থক্য নাই। এখানে একটি বড় সমন্বয় সাধন করা দরকার। এখানে কোনো বৈপরীত্য তৈরি করলে জাতি গঠনে দেখা যাবে যে আমরা এক ধরনের সমস্যার মধ্যে পড়ে যাব। অস্ত্র হাতে যারা ভিনদেশি শত্রুর বিরুদ্ধে রণাঙ্গনে যুদ্ধ করেছিল, তাদের স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ। ঠিক তেমনি ২৪-এর অভ্যুত্থান হয়েছে বৈষম্যহীন মানবিক সমাজ নির্মাণের আশায়। সবার প্রত্যাশা, দুই প্রজন্মের হার না মানা সংগ্রামীদের কথা সমহিমায় উজ্জ্বল থাকুক, মহাকাব্য হয়ে থাকুক ইতিহাসের পাতায়, যার পরতে পরতে থাকবে অসীম সাহসিকতা আর দেশপ্রেমের বীরত্ব গাথা। আল মোহামিনুল খান, নিউজ 24, ঢাকা। দেশের বাইরেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বাংলাদেশের ৫৪তম মহান বিজয় দিবস। বিভিন্ন দেশে অবস্থিত দূতাবাস ও মিশনগুলোতে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস পর্তুগাল। কাউন্সিলর এস.এম. গোলাম সরওয়ারের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ মাহফুজুল হক।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবসের আয়োজনে উপস্থিত ছিলেন হাইকমিশনার সৈয়দ আবিদা ইসলাম, ইউরোপের জামায়াতের প্রধান ব্যারিস্টার আবু বকর মোল্লা, বাংলাদেশ লেবার পার্টির ভাইস প্রেসিডেন্ট রাকেশ রহমান সহ প্রবাসী সাংবাদিক ও যুক্তরাজ্য বাংলাদেশি কমিটি নেতৃবৃন্দ। স্পেনের বার্সেলোনায় অ্যাসোসিয়েশন কুলতুরাল দে বাংলাদেশ এন্ড কাতালোনিয়া উদ্যোগে বিজয় দিবস উদযাপন করা হয়। করিম আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রেদওয়ান হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কাউন্সিলর রামন পেদ্রো। কানাডা ক্যালগারি বাংলাদেশ সেন্টারে বিজয় দিবস উদযাপনের আয়োজন করে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগারি। প্রবাসে বেড়ে ওঠা কোমলমতি শিশু কিশোরদের মাঝে বাংলাদেশের বিজয় দিবসের চেতনা, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জানানোর জন্যই এই আয়োজন বলে জানান সংগঠনটির সভাপতি ইকবাল রহমান। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মালদ্বীপে মহান বিজয় দিবসের 54তম বার্ষিকী উদযাপিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা ছিল, যেটা আমরা বারবার স্মরণ করি, সেটা হলো আমরা আমাদের দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি। লেবাননে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। বৈরুতে বাংলাদেশ দূতাবাসের পতাকা উত্তোলন করেন উপমিশন প্রধান মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বাংলাদেশ ইয়ুথ ক্লাব কর্তৃক বিজয় দিবস ও বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইয়ুথ ক্লাব বাহরাইনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য কার শোভাযাত্রা। উদ্বোধন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের প্রথম সচিব মাহফুজুর রহমান। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। বাংলাদেশের গৌরবময় বিজয়ের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরে ব্রাজিলে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানের শুরুতে ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ তৌহিদুল ইসলাম দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। আয়োজনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশি নাগরিক সহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা। অনুষ্ঠান জুড়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ পায়। এবারে জেএসআরএম নির্বাচনের পথে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যায়ক্রমে প্রায় 200 জনের মতো বিদেশি পর্যবেক্ষক আসবেন। বুধবার ইসি সচিবালয়ে একথা জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। একই দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে দেখা করে 24-এর নির্বাচনে অংশগ্রহণকারীদের কেউ যাতে এবার ভোটে অংশ নিতে না পারে সেজন্য ইসিকে আইনি নোটিশ দিয়েছে সংগঠনটি। ভোট চুরি, ডামি প্রার্থী সহ নানান দুর্নীতির অভিযোগ আছে বিগত 3 নির্বাচন ঘিরে। কমিশন এবারের নির্বাচনে জনগণের আস্থা ফেরানোর চেষ্টা করছে, যদিও নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে। বুধবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচনী সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের সাথে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে ইসি। 175 থেকে 200 জন বিদেশি নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে ইইউ। 175 থেকে 200 জনা পর্যবেক্ষক আসবেন। আর ওনারা আমাদের সাথে যে একটা ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে, সেই চুক্তির আওতায় তাদেরকে আমরা এখানকে ফ্যাসিলিটিস প্রোভাইড করব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে সবাই একমত, তবে বৈধ অস্ত্র জমা দেওয়ার বিষয়ে এখনো সময় আছে বলে জানান তিনি। এখানে তো আমরা সবাই নিশ্চয়ই একমত যে নিরাপত্তার বিষয়টা প্রাধান্য পাক। আচ্ছা, আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে এর সাথে আচরণবিধির আপাতত কোনো বিরোধী দেখছি না। যদি মনে করা হয় ওভার দ্য পিরিয়ড অফ টাইম আচরণবিধি এখানে কোনো জায়গায় সামান্য সংশোধন বা সংযোজন বা বিয়োজন বা অ্যাডজাস্টমেন্ট লাগবে, এটা করবো আমরা। কবে নাগাদ কি করা হবে না হবে এগুলো সময়ের সাথে সাথে আসবে। বৈধ অস্ত্র জমা নেওয়ার বিষয়টা যখন প্রাসঙ্গিক হবে তখন যদি মনে করা হয় যে এই জাতীয় নিরাপত্তার বিষয়টা বিবেচনা নেবেন, সে অনুযায়ী এটা
ব্যবস্থা নেওয়া হবে। একই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন। জানায় 24-এর ডামি নির্বাচনের প্রার্থীরাই হাদিকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকেই কিন্তু আসলে সন্ত্রাসী আওয়ামী লীগ বাহিনী কর্তৃক তার উপরে যে হামলা হয়েছে এবং তিনি কিন্তু এখন জীবন মৃত্যুর সাথে লড়ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিবুল ইসলাম জানান 24-এর নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী যেন 26-এর নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য লিগ্যাল নোটিশ দিয়েছে তারা। আমরা কিন্তু লিগ্যাল নোটিশও দিয়েছি নির্বাচন কমিশনকে, যাতে করে 24-এর ডামি নির্বাচনে যারা প্রার্থী ছিল তারা যাতে করে কখনোই কোনোভাবেই যাতে করে 26-এর নির্বাচনে তারা যাতে প্রার্থী হতে না পারে সেই লক্ষ্যে আমরা লিগ্যাল নোটিশ পৌঁছে দিয়েছি এবং আমরা প্রয়োজনে আমরা রাজপথে তুমুল আন্দোলন গড়ে তুলব। 24-এর নির্বাচনে সব প্রার্থীকে আগামী নির্বাচনে অবৈধ ঘোষণা করার জন্য ইসির কাছে দাবিও জানান তারা। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 প্রবাসী সংবাদের এখনকার আয়োজন। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।